যেদিন 22 কিলোমিটার হাঁটবো ট্রেকিং করব সেখানকার সবচেয়ে উঁচু পাসটা পার করতে হবে গাটসার পাস নামে একটা পাস যেখানে সব সময় মাইনাস টেম্পারেচার। ক্যামেরা হাতে বেশি থাকে আপনার সহধর্মিনী তিথির কাছে। আমরা কোনো কাপল ব্লগার না। ব্রাজিলের ভদ্রমহিলা সেখান থেকে পড়েও যায়, ট্রেকিংটা ভলকানোর ভিতরে পড়ে যায়। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিংবা ট্রাভেল ব্লগার হিসেবে কি এটাকে পেশা হিসেবে কি নেওয়া যায় কিনা? কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে ইনকাম করে এবং সেটাকে স্টেবল ভাবে চলতেছে এবং দেশ বিদেশ ঘুরতেছে, খুবই ভালো লাগতেছে। কোন জায়গাটা সবচেয়ে আসলে চোখে লেগে আছে আপনার কাছে? এটা কি দেখতেছি, এত সুন্দর একটা লেক কিন্তু ভয়ঙ্কর লেক। ইনকামের কত পার্সেন্ট বইয়ের কাছে যায়? আমরা দুজনে অনেক ঝগড়া করি। যেই প্রোডাক্ট আপনি দেখবেন যে 500 টাকা বাংলাদেশে, ওরা বলবে যে এটা বাংলা, এটা আবার 20 টাকা কেনা। এখানে ট্রাভেল ব্লগার হওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ভিসাটা খুব ইজিলি পাবেন। সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাটে। পুরোটি সময় যেটা আপনাদের সঙ্গে আছে আমি শারমিন দীপ্তি, এবং আজকে আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ মানুষ, বিশেষ একজন না দুজন মানুষ। ওনারা কন্টেন্ট ক্রিয়েটার, বিভিন্ন দেশে ওনারা ট্রাভেল করে বেড়ান। আজকে আমাদের সঙ্গে আছেন শিশির দেব এবং তার সহধর্মিনী তিথি। আপনাদের দুজনকে স্বাগত, এবং আমি খুবই এক্সাইটেড যে আজকে আপনাদের সাথে আমার শো হতে যাচ্ছে। অনেক কিছু জানার আছে শিশির ভাই। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। আমাদের আসলে অনেক গল্প থাকে, সেটা ক্যামেরার পেছনের গল্প থাকে, ব্লগে সবসময় বলা হয় না। অন্য কোনো ওয়েতে যদি বলার সুযোগ হয় সেটা আমরা খুব বেটার ফিল করি, ভালো লাগে আমাদের কাছে। তো আজকে তো সেই ওয়েটা চলেই আসলো। তিথি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে এসে বেশ শিশির যেটা বললো যে আমাদের পেছনের গল্পগুলোও হয়তো শেয়ার করা হবে, বেশ ভালোই লাগছে। এবং আপনি কিন্তু পেছনে, ক্যামেরার পেছনেই কাজ করেন। কেন ক্যামেরার পেছনে কাজ করেন, সামনে কাজ কেন করছেন না, আপনার হাজবেন্ড কেন কাজ করতে দিচ্ছে না, সবকিছু কিন্তু আমরা জানবো। তার আগে আমরা অনুষ্ঠানটা শুরু করি প্রশ্ন দিয়ে। এখানে কাট আছে, ওখানে আনকাট আছে। কোত্থেকে কোশ্চেন নিব? আমরা আনকাট থেকে নিই। ওকে। ট্রাভেল ব্লগার না হলে শিশির দেব কি করতেন? আমি যদি ট্রাভেল ব্লগার না হতাম, আমার হয়তোবা সিনেমা বানানোর প্রতি বা ফিকশন বানানোর প্রতি আমার একটা আগ্রহ ছিল, অথবা ডকুমেন্টারি বানানোর প্রতি আগ্রহ ছিল। পড়াশোনা কি নিয়ে হয়েছিল? আমি পড়াশোনা হচ্ছে স্ট্যামফোর্ড থেকে আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা। যার কারণে পড়াশোনার উদ্দেশ্য ছিল আমি মিডিয়াতে কাজ করব, এবং কোথাও হয়তো প্রথম শুরু হতো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, তারপর যদি সম্ভব হতো কোনো ভালো প্রোডিউসার পেতাম যিনি আমার উপর আস্থা রাখতো, তাহলে হয়তো সিনেমার দিকে যেতাম বা নাটকের দিকে যেতাম। মানে কোনো না কোনো ভাবে ক্যামেরার সাথে রিলেটেড, এবং এটা ছোটবেলা থেকে কাজ, এবং এখনো কিন্তু তাই করছেন। অন ক্যামেরায় কথা বলছেন, অন ক্যামেরায় কাজ করছেন, এবং সেটা ছোটবেলা থেকে আসলে ওই ক্যামেরার প্রতি একটা আগ্রহ ছিল। একদম যদি বলি একদম ছোটবেলা থেকেই যখন ফিল্মের ক্যামেরা যেটা হচ্ছে ছবি তোলা, তখন থেকে আসলে ক্যামেরা ইউজ করা শুরু। আর এখন পর্যন্ত ওই তখন থেকে যে জার্নিটা শুরু হলো ক্যামেরা হাতে নিয়ে, এখনো ক্যামেরা হাতে। এর ভিতরে কখনো এমন হয় না যে ক্যামেরা ছাড়া কখনো আমি ছিলাম। কিন্তু আমরা যতটুকু জানি ক্যামেরা হাতে বেশি থাকে আপনার সহধর্মিনী তিথির কাছে, ঠিক কি তিথি? এবং তিথি হচ্ছে আপনার সকল আর কি কন্টেন্ট ক্রিয়েশনের জায়গায় যেখানে অন স্ক্রিন আপনি থাকেন সেটা শুট করে দেয়। যেহেতু আমরা একসাথে ট্রাভেল করি আর সিনেমাটোগ্রাফিটাও আমাদের নিজেদের মধ্যেই সেরে নিতে হয়, তো অনেক সময় এমন হয় যে ও বেশিরভাগ সময়টা যদিও ও ক্যামেরার সামনে থাকে, আমি খুব কম থাকি, কিন্তু সিনেমাটোগ্রাফিটা বেশিরভাগ সময় আমারই করা হয়, যেহেতু দুজনই ট্রাভেল করি সব সময়। আর আপনি কিছুক্ষণ আগে আমাকে আস্ক করছিলেন যে আমি কেন ক্যামেরার সামনে বেশি সময় আমার থাকা হয় না, কারণ সেটাই কেন শিশির দেবের কন্টেন্ট ক্রিয়েশনে আমরা তিথিকে দেখি, তিথি হেঁটে যাচ্ছে, ঘুরছে, ফিরছে, কেন তিথি অন ক্যামেরায় কথা বলে না কেন? যেহেতু আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রকৃতিকে প্রমোট করা, প্রকৃতি দেখানো। আমরা কোনো কাপল ব্লগার না, সেহেতু আমরা নিজেদেরকে খুব দেখাবো। এটা শিশিরের নিজের ক্ষেত্রেও হয়, যদি শিশিরও খুব চেষ্টা করে যে প্রকৃতিটাকে খুব দেখানো, নিজের ফেসটাকে একটু কম দেখানো, বা যেই জায়গায় আমার প্রয়োজন আছে আমি সেই জায়গায় আসি, কোনো ইনফরমেশন দরকার হলে, কোনো কিছু আমার প্রয়োজন থাকলে আমি আসি। যেহেতু আমাদের ভিডিওটা মূলত কাপল ব্লগ না, কাপল ব্লগার না আমরা, দ্যাটস ওয়াই আমরা দুজন একসাথে ক্যামেরায় আসি না। তো যেহেতু মূল হোস্ট শিশির দেব চ্যানেলের, সেহেতু শিশির হচ্ছে মূল হোস্ট থাকে, আমি প্রয়োজনে আসি, আর না হলে আমি সিনেমাটোগ্রাফিটা পুরোটা আমি দেখি, বা এক্সট্রা আইডিয়া, ট্যুরের বিভিন্ন এক্সট্রা যত ইস্যু আছে সব কিছু আমি প্ল্যান করি আর কি।
আচ্ছা, বাহ, প্ল্যানার পেয়ে গেলাম। আর এডিটিং এর ব্যাপারগুলো সেগুলোতে আলাদা কোনো হ্যাঁ, লোক আলাদা আমাদের আছে? এডিটর আছে। আমি নিজেও এডিট করি, হ্যাঁ, আর আমাদের এডিটরও কাজ করে, বাট ইনপুট আমাকেই দিতে হয় যেহেতু স্টোরিটা আমার। হ্যাঁ, তো আমার সাইড থেকে আমি গল্প সবকিছু এডিটরকে আবার শেয়ার করতে হয়। একটা ট্রিপ থেকে ফিরে এসে তাকে পুরো গল্পটা বলতে মানে হয়। পোস্ট প্রোডাকশনে তো আসলে সবকিছু বুঝিয়ে দেওয়ার ব্যাপার হ্যাঁ। আছে, বুঝিয়ে দেওয়ার পর সেটা আবার ধরে ধরে কাজ হ্যাঁ, করা তাকে এবং বলতে হয়, আমরা একেবারে ম্যাপ এরপর ধরে ধরে রিভিউ করা। বোঝাতে হয় যে আমরা এই তারিখে এখানে ছিলাম, হ্যাঁ। তারপর এখানে ছিলাম, তারপর এখানে একটা ঘটনা হয়েছে, সেটা তুমি কিভাবে এডিট করবা তোমার প্ল্যান করো। তারপর সে এডিট করা শেষ করার পর কমপ্লিট হয় না, সেটা আমাকে হস্তান্তর করে দেন, আমি আবার সেখানে আরো ইনপুট দেয়। আরো input আচ্ছা, দেওয়ার শুরুটা চেষ্টা কিভাবে হয়েছিল, যে একেবারে শুরু থেকে যদি একটু বলি? আমি ট্রাভেল ব্লগ শুরু করি 2017 সালে। আমার হয়তো বা 1 বছর ছিল আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার। তো মানে আমি সিনেমার বা নাটকের পেছনেই কাজ করতাম, বিহাইন্ড দ্য শুট বা নাটক সিনেমার পেছনে, ক্যামেরার পেছনে ছিলাম। যে খুব সিনেমাটোগ্রাফির কাজ করতাম তেমনটা না, পরিচালকরা আমাকে ডাকতে শুধুমাত্র শর্ট নেওয়ার জন্য, মানে মানে ফটোগ্রাফি করার জন্য, পুরো ট্রিপের বিহাইন্ড দ্য শুট বা নায়ক বা নায়িকার কিছু শ্যুট নেওয়ার জন্য ডাকতো। তো এটাই মূল পেশা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের এই ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে টাকা পয়সা অনেক ঘুরায়, মানে একটা কাজ করতে গেলে এটার টাকা 2 বছরে পাওয়া যায় না। একটা সময় মনে হলো যে এইটা ভাই আমার পক্ষে আর সম্ভব না। যদিও আমি আগে ওয়েডিং ফটোগ্রাফি করতাম, পরবর্তীতে আমি নিজে ঘুরতে পছন্দ করতাম, কিন্তু আমি কোনো কিছুকে পছন্দের জায়গায় রেখে যে এইটা পছন্দেই থাকবে বাট এখান থেকে কোনো ইনকাম আসবে না, এইটা আমার লাইফে কখনো হয় নাই। ছোট্ট একটা ক্যামেরা আমি শখে কিনলাম, কিন্তু এটাকে আমার মানে কিভাবে এখান থেকে আর্নিং করে নিজের লাইফে কাজে লাগানো যায়। কারণ কোনো কিছুর পেছনে আপনি শখে কোট করেই যাবেন, যখন আপনি রিটার্ন না পাবেন আসলে ওই শখটা বেশি দিন কন্টিনিউ সাস্টেইন করবে না। তো আমি আসলে ট্রাভেল ব্লগিং যে পেশাগত কারণে এখানে আসা এটাও না। আমরা দুজনেই আমাদের রিলেশনশিপের একটা পর্যায়ে মনে হলো যে চলো আমরা আমাদের দেশটা ঘুরে দেখি, এবং সেটা হতে হবে কেওক্রাডাং হতে হবে, তাজিংডং হতে হবে, ক্রিস্তংরুঙ্গা হতে হবে, মানে ডিফারেন্ট প্লেস, বা যেখানে হয়তোবা একটা ঝর্ণাটা যাওয়াটা খুবই রিস্কি, কিন্তু আমরা একটু চেষ্টা করি সেখানে যাওয়ার, কিভাবে রিস্ক থাকা সেটাও মানুষকে জানানো, পাশাপাশি ভ্লগটাও যাতে একটু ডিফারেন্ট হয়, 10টা মানুষ যেভাবে করে আসছে সেটা না, আমরা নিজেরা যে কষ্ট করে সেখানে যেতে পারি। এবং যেটা সত্য কথা যে নিজেদের নেকামিগুলোকে খুব একটা প্রমোট না করে ওই ন্যাচারাল ভাবে যে আমরা দুজন ঘুরতে পারি ওইটাকে প্রমোট করা শুরু এইটা করি। আসলে খুব অ্যাডমায়ার করতে হবে যে অনেকে দেখা যায় যে আচ্ছা আমরা প্রমোট করছি, প্রিয়তেও ভালো যাচ্ছে, ভালো ভিউজ হচ্ছে, আমরা কাপলটা একটু হাইলাইট হই। আমি চাই না এই জায়গায় আপনি আমি বলবো একেবারে আমি জানি না এটা আসলে প্রশংসা পাওয়ার আমি যোগ্য প্রশংসা আপনি। নিতে চাচ্ছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা দুজনে একসাথে ঘোরাঘুরি করলেও কখনো আমাদের দুজনের ইমোশনকে খুব একটা সেল করতে চাইনি। আমাদের স্টোরি অনেক, লাইফ অনেক স্টোরি, মানে আমাদের রিলেশনগত কারণে অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা চাই না দর্শক পর্যন্ত যাক। হয়তোবা কোনো নির্দিষ্ট একটা অকেশনে একটা ভিডিও পোস্ট করছি যে আমাদের রিলেশনশিপটা কীভাবে হলো, সেটা হতে পারে, কিন্তু প্রতিটা ব্লগে সেটা চাই নাই যে যাক। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে গাইড করা, ট্রিপে যাওয়ার বিষয়টা খুবই ইজি করে দেওয়া, বাসায় বসে না থেকে ডিপ্রেশনে না ভুগে চলেন, ট্রিপে চলেন, হাজব্যান্ড ওয়াইফ ট্রিপে চলেন, এইটাকে কোনোভাবে মানে প্রমোট করে, এইটাই আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু আমরা ছিল। একটু জানতে চাই আসলে রিলেশনটা কিভাবে হলো, কিভাবে প্রপোজ করলেন, কে কাকে প্রপোজ করলো? আমাদের তো খুব সংক্ষেপে। আমাদের সাথে আপনার কথা ছিল যে আমরা ট্রাভেল রিলেটেড অনেক গল্প আচ্ছা 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 আচ্ছা, না এটাকে আমরা জানতে পারি কিনা, না বলতে পারলে এটা অনেক সমস্যা নেই। লম্বা স্টোরি, Okay. লম্বা স্টোরি। তারপর আমি তারপরও আমাদের রিলেশনটা আসলে ফেসবুক থেকেও মানে হ্যাঁ, ফেসবুক Facebook থেকেই থেকে শুরু। শুরু। আচ্ছা, আর এরপরে হচ্ছে একটা সময় দেখা হয়, বা অনেক লং প্রসেস, তো এটা আসলে খুব শর্ট সময় বলে তখন বোঝানো কি আপনি যাবে না। কন্টেন্ট ক্রিয়েশন করতেন? আমি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতাম, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা, ছিলাম না। তখন সে হচ্ছে সিনেমাটোগ্রাফি না, মানে ফটোগ্রাফি নিয়ে অনেক কাজ আচ্ছা। করতো। ফটোগ্রাফি নিয়ে কাজ আর করতাম। আমি তখন পড়াশোনা বা চিটং ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই, তখন পড়াশোনার মধ্যেই ছিলাম। তখনও ভর্তি হওয়া নাই, পরবর্তীতে মানে রিলেশনশিপের পরে আসলে ভর্তি হওয়ার আগে। তারপর আমিও পড়াশোনা করছি, তখন ওর ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করছে। এর মধ্যেই ও আবার একটা বিজনেস করতো, ওর পড়াশোনার খরচ বা সবকিছু নিজেই, ওর যেটা একটু কিছুক্ষণ বাহ। আগে বললো যে সবসময় নিজের ইনকাম সোর্সটা, যে কোনো কাজে সেই ইনকাম কিভাবে করা যায় সেটা সবসময় ওর মাথায় থাকতো, এবং নিজের পড়াশোনার খরচ, নিজের খরচ সবকিছু ও নিজেই চালাতো। তো এরপরেই আমাদের একটা সময় শুরু হয় যে একসাথে ট্রাভেল করা।
ট্রাভেল করতে করতে যেটা হয় আমাদের সম্পর্কটা আরও স্ট্রং হয়ে যায়, বা সারা বাংলাদেশ তো ঘোরা হয়ই। ও যেটা বলছিল যে বিভিন্ন ইউনিক প্লেসগুলা বা একটু ট্রেকিং করা যাবে, বাংলাদেশের ওই প্লেসগুলো সবার সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য ছিল। তাও করোনার সময় যখন সবাই ঘরে বসে একদম স্টাক হয়ে যাচ্ছে, তখন আমরা বান্দরবানের গহীনে কোথাও ঘুরছি এবং সেগুলো মানুষকে দেখাচ্ছি, এবং মানুষ খুব মজা পাচ্ছে বাসায় বসে, যেহেতু সবাই খুব একদম কোয়ারেন্টাইন সিচুয়েশনে। তো এরপরেই হচ্ছে আমরা এই তো এভাবেই আমাদের সম্পর্কটা আরো ছিল বেশি। কি? আমার সাবজেক্ট ছিল চারুকলা আর ফিল্ম। চারুকলা, ফিল্ম মিডিয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো আমার একটু কম্পোজিশনের আইডিয়া মানে ছিল। মোটামুটি connected ছিল ওর। কারণ শিল্প নিয়েই কাজ করা হ্যাঁ, এবং দুজনেরই। কানেক্টেডটা এভাবে যে আমি কি শটটা চাচ্ছি সেটা কখনো ওকে আমি বুঝাইতে হয় না। মানে আমি এখন fine. পর্যন্ত ওকে কখনোই বলি নাই যে তিথি আমি আমার একটা শর্ট চাচ্ছি। আপনার ফেসবুকে হচ্ছে 1.1 মিলিয়ন আর ইউটিউব প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। জি। তো 17 থেকে শুরু করেছিলেন, 17 এখন 26, এখন কমেন্টস তো অনেক পান, আসলে রেসপন্সও অনেক বেশি। সবকিছু মিলে এখন আপনি যদি বলি এই পেশাতেই কি আছেন, কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিংবা ট্রাভেল ব্লগার হিসেবে কি এটাকে পেশা হিসেবে কি নেওয়া যায় কিনা শিশির? আমি তো অলরেডি সেটাকে পেশা হিসেবে নিয়ে ফেললাম। আচ্ছা। আমার তো আজকে বলতে পারেন যে 8 বছর প্লাস হয়ে গেল যে আমি এটাকে পেশা হিসেবে নিয়ে ফেলছি, এবং এটাকে পেশা হিসেবে নেওয়ার পরেও আমার ওয়াইফের ফ্যামিলি, আমার ফ্যামিলি সবাই এটাকে খুব ভালোভাবে মানে কি গ্রহণ করছে। এটা আমার কাছে অনেক বড় বিষয়। ফ্যামিলি থেকে এই বিষয়গুলো আসলে খুব ভালো লাগে যে কোনো চাকরি করতেছি না, ব্যবসা করতেছি না, সরাসরি মানে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে ইনকাম করে এবং সেটাকে স্ট্যাবল ভাবে চলতেছে এবং দেশ বিদেশ ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে। চমৎকার না ব্যাপারটাকে? কয়েক বছর আগে কিংবা এখন অনেকের একটু সংশয় থাকে যে আচ্ছা ব্লগিং করছে, সেটা দিয়ে কি সাস্টেন করতে পারবে কিনা। সে জায়গাতে আপনি সাকসেস এবং করে দেখাচ্ছেন, এবং আপনি আপু তো নিশ্চয় আর অন্য কোনো জবে নাই, শুধু এটা এই প্রফেশনটাই এখন পর্যন্ত নিয়েছেন। আমরা আসলে রেভিনিউটা যেটা হয় যে আমরা যে ইনকামটা আসছে সেটাও কিন্তু আমি ওর সাথে শেয়ার করি। আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরা একটু শুনি। আমরা কিন্তু এই কোশ্চেনটা করি আসলে রেভিনিউ কারণ কিরকম ও আসলে একটা জানতে চাই দর্শক। কিন্তু হ্যাঁ, ও কিন্তু একটা অনেক লম্বা একটা সময় আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে দেয়। কারণ হচ্ছে একদম শুরু থেকেই তো আমাদের এই জার্নিটা শুরু, তো শুরু থেকে তো আমরা কেউই পেমেন্ট নেই নাই বা আমাদের এখান থেকে কোনো ইনকাম আসবে সেটাও কোনো চিন্তা করি নাই। 17 সালের শেষের দিকে শুরু করি, অলমোস্ট 21 সাল পর্যন্ত আমরা এটাকে যে আমাদের ঘোরার পয়সাটা হবে সেটাকে চিন্তা করে আমরা সেটা কন্টিনিউ করি। তো এখন মান্থলি যদি আমি একটু বলি যে মান্থলি আসলে রেভিনিউ কেমন হয় শিশির আমরা যদি বলি ফেসবুক থেকে? এখন রেভিনিউর বিষয়টা বলাটা খুবই কঠিন, কারণ না, হচ্ছে অনেকেই যে বলছে, আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি বলতে ম্যাক্সিমামটাই চাই যে বলেন। আমাদের যে রেভিনিউটা শুধু যদি বলি যে ফেসবুক ইউটিউব থেকে যে ইনকামটা, সেটা একটা সময় পর্যন্ত খুব ভালো ছিল। আমরা 2024 সালের আগ পর্যন্ত খুব ভালো রেভিনিউ জেনারেট করতে হ্যাঁ, পারছি। সেটা আমরা জানি। এখন একটু আমরা ফেসবুক প্রতি ডাউন মাসে যাচ্ছে। তখনকার যদি বলি সেই তুলনায় এখন বলার মতো তেমন কিছু না। তখন আমরা 3,000 থেকে $3,500 প্রতি মাসে আমরা ইনকাম করতে পারতাম। আচ্ছা। এবং শুধু ফেসবুক থেকে, ইউটিউব থেকে হয়তো বা আরো $1,000 আশেপাশে আসতো। তো এখন এটা আসলে বলার মতো তেমন কিছু না। তবে আমাদের যদি এখন ইনকামের মূল সোর্সের কথা বলি, সেটা হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন। এইটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইনকামের আসলে সোর্স, এটা বলতে পারি। তারপরে যদি এখন ডাল যাচ্ছে সেটা বুঝতে পেরেছি, তাহলে এই ডাল অবস্থায় কিরকম রেভিনিউ? আমরা ডাল অবস্থায় আমরা যে ওটা যে বলবো আমার জন্য যে খুব মানে এটা খুব ক্ষতি হয়েছে এমনটা না, এটা আমাদের জন্য ভালো হয়েছে। হ্যাঁ, যেহেতু আপনারা ব্র্যান্ডিং নিয়েও কাজ হ্যাঁ, করেন, ভালো হয়েছে এই কারণে যে মানুষ যে কন্টেন্টগুলা কনজিউম করতেছে, তো একটা সময় অনেকে রেভিনিউর জন্য যেন তেন কন্টেন্ট আপলোড করা শুরু করতো। এমন হয়তো নিজেও ভুলক্রমে এমন কন্টেন্ট আপলোড করে দিছি যেটা হচ্ছে যে রেভিনিউ পাওয়ার আশায়। এখন নিজে থেকেই ভাবলাম যে রেভিনিউ পাওয়ার চিন্তা না করে আমরা একটু কোয়ালিটি কন্টেন্টের দিকে চলে যাই। সেক্ষেত্রে আমাদের রেভিনিউ নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু চলে গেছে এই জায়গা থেকে। কেন চলে গেছে? যে যেহেতু রেভিনিউ নাই, আর হচ্ছে যে ব্র্যান্ডরা আসলে সবসময় কোয়ালিটি কন্টেন্ট যারা তৈরি করে তাদেরকে স্পন্সর করে। তো আমাদের জায়গাটা আসলে অডিয়েন্সটা আমরা বেশি পেয়ে গেছি, কারণ অডিয়েন্সরা এখন আর যেই কন্টেন্টগুলো আসলে কোনো ভ্যালু নাই সেই কন্টেন্ট ক্রিয়েটররা অলরেডি চলে গেছে। আর আমরা যেহেতু এখন পর্যন্ত চেষ্টা করতেছি কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার, মন চাইলে একটা কন্টেন্ট আমি আপলোড করি না, প্রতিদিনের স্টোরি নিয়ে একটা কমপ্লিট কন্টেন্ট তৈরি করতেছি না। আমার চিন্তা হচ্ছে যে আমি চায়নার ওই গ্রামটা দেখলাম, ওই গ্রামটা যেতে হয়তো আমার 2 লাখ টাকা খরচ হয়ে গেছে, একটা কন্টেন্ট হয়তো আপলোড করলাম, ওটা নিয়ে আবার 10টা কন্টেন্ট আপলোড করিনি, একটা কন্টেন্ট আপলোড করলাম।
তো এমন হতে পারে 2 লাখ টাকার কন্টেন্টের পুরো ভ্যালুটা আমি ব্র্যান্ড থেকে নিয়ে আসলাম। রেভিনিউটা কিরকম আসছে, আচ্ছা, যেটা এখন এটা ডাল যদি- অবস্থা, যদি আপনি বলেন। আচ্ছা, এটা মানে খুব কঠিন কিছু না বলা, তবে ধরে নিতে পারেন আমরা মানে আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর খুব ছোট পজিশনে হওয়া সত্ত্বেও ব্র্যান্ড কোলাবোরেশন পাশাপাশি রেভিনিউ সহ পার মান্থ 3 থেকে 3.5 লাখ টাকার মতো ইনকাম করতে পারে। এবং সেটা যদি কোনো একটা অকেশন আসে, যেমন পয়লা বৈশাখ আসতেছে, সেই কারণে হয়তো বা বেশিরভাগ ব্র্যান্ড ওই পয়লা বৈশাখ বা ঈদ, যে কোরবানির ঈদ আসতেছে, তারপর হচ্ছে ঈদের সময়টাতে আরো বেশি তারা ব্র্যান্ড কোলাবোরেশন করে, সেই ক্ষেত্রে রেভিনিউটা অকেশনালি তখন বেড়ে যায়। এমনিতে Sponsor বাকি গুলো অনেক সময়টা বেড়ে যায়। ওভারঅল 2, 3, 3.5 এরকম মতো বাহ, আমরা ইনকাম চমৎকার। করতে পারি। এত আচ্ছা, ঠিক আছে, এই রেভিনিউ দিয়েও অবশ্যই আমাদের দেশে খুব সুন্দরভাবে চলা যায়। খুব আসলে সুন্দর যার চলে। এক্সপেকটেশন তো এক এক রকম, হ্যাঁ, এর কম করেও তো মানুষ অনেক ভালো থাকে। এবং আপনাদের সবচাইতে মজার ব্যাপার হচ্ছে তো বিভিন্ন দেশ ঘুরছেন, বিভিন্ন কালচার দেখছেন, বিভিন্ন ফুড দেখছেন, তাদের লাইফস্টাইল দেখছেন, এবং বলে না যে কোত্থেকে ঘুরে আসলে মনটা একটু ভালো হয়ে যায়। এবং অলওয়েজ দুজনকে আমি জাস্ট আপনাদের চোখে দেখছি যে আপনাদের ভালো লাগাটা কি আর কি। আমি অনেকক্ষণ ধরে ফলো করছিলাম যখন আপনারা ইন করলেন, মেকআপ রুমে গেলেন, ঘুরলেন, আমি ভাবছি যে উফ আয়ুষ, আমি যদি এরকম হতে পারতাম। আমি ওর সাথে আমার গত এক সপ্তাহের কনভারসেশন একটাই, চলো কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় মনটা ভালো হবে। মানে আমরা বাসায় আসলে খুব একটা থাকি না, বাসায় আসি মানে বাসায় বেড়াতে আসি, আর বাইরেই থাকি বেশি সময়। একেবারেই বাসায় বেড়াতে মানে আসি। একেবারেই যাযাবর জীবন আমাদের। বাসায় কিছুদিনের জন্য জাস্ট একটু হয়তো এক সপ্তাহ থাকার পরেই আমাদের একদম মনটা কেমন জানি করে যে আবার কোথায় যাওয়া যায়, আবার কোথায় যাওয়া যায়। এই নেক্সট টাইম আমাকে একটু নিয়ে যান। হ্যাঁ, sure. আমি যেতে আমরা চাই। খুবই হ্যাপি ফিল করব, কারণ হচ্ছে যে যারা ঘুরতে ভালোবাসে তাদের সাথে ঘুরতে গল্প করতে ভালো লাগে। আর আচ্ছা, নেক্সট টাইম কিন্তু আমি বুকিং দিয়ে রাখলাম, আমাকে কিন্তু নিয়ে যেতে হবে। Please. ওকে, আমরা নেক্সট আমরা কোশ্চেনে খুবই- চলে যাই। এমন কোনো ট্রিপ আছে যেখানে গিয়ে মনে হয়েছে আমি এখানে কেন এলাম? আমরা এটাকে কেন এলাম কেন না এলাম এখানে না, আসলে, এটা হ্যাঁ, বা এটা কি আসলেই সত্যিকারে দেখছি আমরা? এটা হচ্ছে- জায়গাটার নাম কাওয়া না, ইজেন। এটা কাওয়া হচ্ছে- ইজেন। হ্যাঁ, ইন্দোনেশিয়াতে আসলে সারা ইন্দোনেশিয়াতে অনেক অ্যাক্টিভ ভলকানো, মানে টুরিস্টরা ঘুরতে যায়, ট্রেকিং করতে যায়। তো আমরা ভাবলাম যে ইন্দোনেশিয়াতে সবাই বালিতে ঘুরতে যায়, নুসা পেনিতে যায়, লম্বকের দিকে যায়। তা আমরা প্ল্যান করলাম যে না, আমরা ওগুলা তো ঘোরা শেষ করে একদম ট্রিপের শেষের দিকে আমরা এই দ্বীপগুলা থেকে যে অন্য একটা দ্বীপ, সেখানে আমরা ঘুরতে যাব। সেটা হচ্ছে কাওয়া ইজেন, ওই জায়গাটার নাম। একটা অ্যাক্টিভ ভলকানো জাভা এরিয়াতে। মানে আমাদের ইন্দোনেশিয়া ট্রিপটা প্রায় 1.5 মাসের একটা ট্রিপ ছিল। অন্য সবার মতো বালিতে একটু ঘুরে চলে আসবে এরকম না, আমরা 1.5 মাস। হ্যাঁ, 1.5 মাস, 45 দিন আমরা একদম বরাবর 45 দিন আমরা আগে থেকেই প্ল্যান করছিলাম যে আমরা খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ দিব ইন্দোনেশিয়াতে। আর এখন পর্যন্ত এরপরে আমরা চায়নাও ঘুরে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের মনে হয় যে ইন্দোনেশিয়াতে আমরা যে কি দেখলাম, এরপর ফিলিপিন্স ঘুরলো, ও অনেক কিছু তো ঘোরা চায়না তো হলো আমরা এক মাস মোটামুটি। ছিলাম, চায়না তো অনেক সুন্দর জায়গা দেখছি, কিন্তু ইন্দোনেশিয়াতে যা দেখলাম এটা আসলে মানে ভোলার মতো না। যদি একটু ছোট করে বলি জায়গাটা কেন সুন্দর, সেটা হচ্ছে যে আমরা বাইকে করে সেই জায়গায় গেলাম, যাওয়ার পর আমাদেরকে হঠাৎ করে বলে, আমরা আসলে নিজেদের প্ল্যানেই গেলাম, আমরা ওইখানে যাওয়ার পর বললো যে আপনাদের কি মেডিকেল সার্টিফিকেট আনছেন? মেডিকেল সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি পুরো যেতে পারবেন না, মানে কাওয়া এজেন্টটা দেখতে পারবেন না। কিন্তু হাতে সময় আর 3 থেকে 4 ঘন্টা না, মধ্যরাতে খুলবে। আমরা আসছি এখানে দুপুর, আমরা 3টা-4টা দিয়ে খুলবে, মধ্যরাতে কিন্তু এই গেটটা খুলে দেয় টুরিস্টরা ঢোকার জন্য। তো মানে যদি আমার শারীরিকভাবে সুস্থ না থাকে তাহলে এই জায়গায় যাওয়া যাবে না, কারণ সেখানে হচ্ছে এসিডের একটা লেক, পৃথিবীর সবচেয়ে বড় এসিডের লেক, যেটা হচ্ছে যে একটা ভলকানোর যে ক্রেটার, ভলকানোর মাঝখানে একটা ক্রেটার থাকে, গর্তের ভেতরে একটা মানে এত পরিমাণ এসিডে কেউ যদি হাত ছোঁয় সেক্ষেত্রে তার অনেক ক্ষতি হতে পারে, এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া যায় না, একটা স্পেশাল সালফারিক মাস্ক অ্যাসিড পরতে হয়, মাস্ক পরে সেখানে যেতে হয় আর কি। তো সেখানে হচ্ছে যে মানে টুরিস্টরা সেখানে একদম নিচ পর্যন্ত যায়, ঘোরাফেরা করে। তা আমাদের যে যাওয়ার বিষয়টা, এটা একদমই মানে যে আমরা কি যেতে পারবো কিনা তার ঠিক নাই। পরবর্তীতে বললো যে আপনাদেরকে আবার শহরে যেতে হবে, শহরে গিয়ে মেডিকেল খুঁজতে হবে, মেডিকেল খুঁজে সেখান থেকে আপনাদের সার্টিফিকেট দিবে যে আপনার এটা যাওয়ার জন্য ফিট কিনা, তারপর যেতে পারবো। এর মধ্যে আসলে সব জায়গায় যেমনটা থাকে যে এটারও অল্টারনেটিভ ওয়ে থাকে যদি কোনো টাকা পয়সা দিয়ে শেষ করা যায়। তো সেখানকার হোটেলের একজন বললো যে আমরা সার্টিফিকেট এনে দিচ্ছি, ডাক্তার আপনার বাসায় আসবে, ডাক্তারকে টাকা পয়সা খরচ করে আমরা আনবো,
আপনারা যদি যেতে চান এই পরিমাণ টাকা খরচ হবে। তো ওরা বললো ঠিক আছে, এটা তো একটা ভালো ডিল। ডাক্তার নিয়ে আসলো, পরীক্ষা করলো, আমরা ওকে সার্টিফিকেট দিয়ে দিল। আমরা রাত 12টায় আমাদের ট্রেকিং স্টার্ট করলাম। আমরা ভোরবেলা গিয়ে ভোর 4:30টায় আমরা গিয়ে কাওয়া ইজেনের সামনে গিয়ে পৌঁছানোর পরে এটা কি দেখতেছি, এত সুন্দর একটা লেক কিন্তু ভয়ঙ্কর লেক। মানে এই লেকে আমরা মানে টাচ করতে পারবো না, এবং লেকের পাশে অনবরত ধোঁয়া উঠতেছে। মানে ধোঁয়াটা হচ্ছে যে মানে পৃথিবী তো আসলে আমাদের ভূপৃষ্ঠ থেকে নিঃশ্বাস ছাড়ে হচ্ছে এই ভলকানোর মাধ্যমে। তো এই নিঃশ্বাসের ধোঁয়াগুলো উপরের দিকে উঠতেছে, এবং এটা একটা অ্যাক্টিভ ভলকানো। যে কোনো সময় এটা কিন্তু ভলকানো এরাপশন যেটাকে বলে সেটা হতে পারে, যে কোনো সময় হতে পারে। বিভিন্ন সময় সাইনবোর্ডে লেখা, যদি কোনো কারণে ভলকানো এরাপশন হয় আপনারা এই পথে লিভ নিবেন। মানে রিস্ক হয়ে যায় না? এটা আসলে রিস্ক হয়, তবে এটা প্রতি সময় ওইখানকার কর্তৃপক্ষ এটা পর্যবেক্ষণে রাখে যে এটা কখন আসলে ইয়ে হবে। এবং আমরা যখন ইন্দোনেশিয়ার ট্রিপে যাই সেই মুহূর্তে একটা ভলকানো বিশাল আকারে এরাপশন হয়েছে, যার কারণে অন্তত 2-3 দিনের সকল ফ্লাইট বাতিল করে দিয়েছে সম্পূর্ণ ইন্দোনেশিয়াতে। কারণ একটা ভলকানো যখন এরাপশন হয় সেটা পুরা এরিয়ার যেই আবহাওয়া বা পুরো আকাশপথ সবকিছু ধোঁয়ায় ভরে যায়, যার কারণে ফ্লাইটগুলো পরিচালনা করতে পারে না। অনেক ছাইটাই চারপাশে অন্য দেশের টুরিস্টরাও কি যায় ওখানে? হ্যাঁ, ওখানে যায়, যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ খুবই করে, অ্যাডভেঞ্চার সাহসী হতে হবে। হ্যাঁ, এবং ওইখানে যাওয়ার পরে লেভেলে ওই পর্যায়ে যেই পরিমাণ সুন্দর ভিউ আমরা দুজনে দেখছি, এটা এখনো আমরা বাসায় একটু সময় পেলে মনে হয় যে দুজনে গল্প করি। মানে ওইটা যে একটা গল্প আমাদের যে থাকে না, যে দুজন যদি সারাদিন বাসায় থাকে একটা সময় মনে হয় যে আমাদের বলার মতো কি থাকে, কিন্তু ও একটা হয়তো কথা উঠায় যে ইস আমাদের ট্রিপটা যে কি ছিল ওই ট্রিপ, তখন আবার ওই চলে যাই। ইনকামের কত পার্সেন্ট বইয়ের কাছে যায়? আপনার বউ যেহেতু কাজ করছে, এটা খুবই কনফিডেন্সিয়াল একটা প্রশ্ন আমার মনে হয়। এইটা আসলে এভাবে বলা যায় না, আসলে পার্সেন্টেজটা আমরা শুনতে পারি। সে যে পরিমাণ কষ্ট করে সেই পরিমাণ পার্সেন্টেজ কখনো আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। ট্রিপ করাটা মূল উদ্দেশ্য থাকে, সেও জানে যে যেই টাকাটা ইনকাম হয়। আমাদের আসলে এক একটা জায়গায় যাওয়া, আমাকে যেই পার্সোনালি যেই টাকাটা দিচ্ছে এটার বাইরেও আমাদের দুজনেরই প্লেন খরচ, আমাদের দুজনেরই একটা জায়গায় প্রায় 1.5 মাসের একটা ট্রিপ, অনেক খরচ। একটা 1.5 মাসের ট্রিপে আমরা ট্রিপে দুজনেই কিন্তু সেটা ভোগ করতেছি অলরেডি। হ্যাঁ। এছাড়া আমরা আমাদের ফ্যামিলি, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের সবকিছু একসাথেই খরচ হচ্ছে সবকিছু। এরও বাইরে আমি একটা পার্সেন্টেজ নেই, সেটা খুবই অল্প হলেও, যেহেতু আবার আমিও একজন আর্টিস্ট, আমারও আলাদা একটা জায়গা আছে, সেই জায়গা থেকে এই আর কি আমাদের মনে হয় যে আপনাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা খুবই চমৎকার, এবং দুজন একে অপরকে খুব চমৎকার বোঝেন। হ্যাঁ, এটা বলতে পারেন। ওটা নিয়ে আসলে কোনো অত না, আমাদের ভিতরে আসলে কোনো শান্ত, দুজনেই দেখলাম একটু না, আমরা দুজনে অনেক ঝগড়া করি। হ্যাঁ, ঝগড়ার দিক দিয়ে কেউ কাউকে ছাড় দেই না, কিন্তু যখনই ট্রাভেলের প্রসঙ্গ আসে দুজনে কিন্তু চুপ হয়ে যায়। যে না, মানে ট্রাভেলের সময় আমরা বেশ ভালো থাকি, বাসায় বসলেই ঝগড়া হয়। বাসায় থাকার দরকার নেই, আপনারা ট্রাভেল করেন সেটাই ভালো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ট্রাভেলে গেলে কোন একটা জিনিস ছাড়া থাকা যায় না। ট্রাভেলে গেলে কোন একটা জিনিস ছাড়া থাকা যায় না, এটা মজার ছলেও বলতে পারেন, কিংবা প্রয়োজনের কি জিনিস ভাইবেও বলতে পারেন। আমি যেহেতু সোলো ট্রাভেল করি না, তো জিনিস বলবো না। আমার ওয়াইফকে সাথে যদি আমরা দুজনে একসাথে ট্রাভেল করি সেক্ষেত্রে এনজয় করি খুব। একা একা এখন আর ট্রাভেল এনজয় করি না। আমি একটা দুটো দেশ, কি নিষেধ আছে সোলো ট্রাভেল করা যাবে না? না, ওইটা নিষেধ নেই। আমি একা একা ট্রাভেল করছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে দুজনে একসাথে ট্রাভেল করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের যে একা একা এখন আর কোনো কিছু এনজয় করি না, যে কিছু একটা মিসিং। যে কোনো কিছু খাইতে গেলে মনে হয় যে এইটা আমি পুরাটা একসাথে একা কখনো খাই নাই, ওর সাথে আমি শেয়ার করে খাইছি। তো এটা হয়েছে যে মানে আমি নিজেও সোলো ট্রাভেল করছি বেশ কয়েকটা দেশ, কিন্তু একটা কিছু অর্ডার করতে গেলে কিছু একটা নাই, মানে মনে হচ্ছে যে ও নাই, তখন ওকে আসলে মিস করি। যদি বলি যে বাংলাদেশের কোন জায়গাটা সবচেয়ে আসলে চোখে লেগে আছে আপনার কাছে? আপনি যেরকম বলেছেন ইন্দোনেশিয়ার, সেখানে গিয়ে আসলে চোখটা আটকে গেছে, বাংলাদেশটা কোথায়? হ্যাঁ, বাংলাদেশের আমরা আসলে করোনার সময় একটা জায়গায় আমরা দুজনে একটা জায়গায় ট্রিপে যাই, সেটা হচ্ছে তখন আসলে মানে সাধারণত ওই সকল জায়গায় ট্রাভেলাররা যেত। তো অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আমরা প্রথম, মানে আমরা নিজেদেরকে কখনো তখন ট্রাভেলার মনে করতাম না, ট্যুরিস্ট হিসেবে আমরা
যে জায়গাটা এক্সপ্লোর করি সেটা হচ্ছে যে 2019 সালে আমি এখন রাইট এখনো আমি এরকম জায়গাটা বান্দরবনের একদম গহীনে যে জায়গাটা এখনো আমি ওই জায়গাটা মনে হচ্ছে যে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা যদি অ্যাডভেঞ্চারটাকে অ্যাড করি। আর 2016 সালে যখন সাজেক ঘুরতে যাই তখনকার সাজেকটা আমার কাছে মনে হচ্ছে পাহাড়ের দিক দিয়ে ওই জায়গাটা সুন্দর জায়গা ছিল, এখন আমি বলবো না, কিন্তু এখন পর্যন্ত আমি ঘুমের কথাটা এখন আমরা মানে মনে করি। এখন যাওয়ার অনেক শর্টকাট আছে, কিন্তু তখন আমরা অনেকটা পথ হেঁটে আমিয়াখুম, নাফাখুম এগুলা ঘুরেছি। সো তখনকার ব্যাপারটা অন্যরকম ছিল। এখন হয়তো সবাই যায়, কিন্তু তখন খুব কম মানুষই যেত এবং অনেক কিছু অনেক কি বলে বিল্ডিং বা অনেক ধরনের রিসোর্ট ওখানে এখন হয়ে গেছে, কিন্তু তখন খুব ন্যাচারাল সৌন্দর্য ছিল। এবং তো আরেকটা খুবই বিষয় সুন্দর। অ্যাড করতে চাই যে 2019 সালে যে খুব বেশি অনেক আগে তেমনটা না, অনেকেই বলতে পারেন যে আপনারা কি প্রথমে আবিষ্কার করছেন, বেশিটা তেমনটা না। তার আগে পর্যন্ত আমি বলতে পারি যে ট্রাভেলারদের জন্য আসলে যারা ট্রাভেলার আমরা ট্যুরিস্ট হিসেবে কাদেরকে কনসিডার করি, যারা হচ্ছে একটু হোটেল রিসোর্টে ঘুরে চলে আসবে, সমুদ্রের পাড় থেকে ঘুরে চলে যাবে, তারা সাধারণত ট্যুরিস্ট কষ্ট করতে চায় না, সুন্দর জিনিস দেখতে যাবে বাট কষ্ট চায় না, তাদেরকে আমরা ট্যুরিস্ট হিসেবে কাউন্ট করি। কিন্তু ট্রাভেলাররা সুন্দর কিছু বা যা দেখতে চায় সেটার জন্য যত পরিশ্রম করা যত কিছু হয় সেটা সম্ভব। তো তার আগ পর্যন্ত ট্রাভেলারদের কাছে বান্দরবনটা সবই ঠিকঠাক ছিল বা ট্রাভেলাররা যাওয়ার সাহস পেত, ট্যুরিস্টরা ওভাবে প্ল্যান করতো না। খুব বেশি ট্যুরিস্ট যে দুজন কাপল মন চাইলো চলে গেল, যে কক্সবাজার ঘুরে বান্দরবনে ফেরার পথে চলে গেলো, ওইটা কখনোই প্ল্যান করতো না, খুব বেশি না, হাতে গোনা কয়েকজন করতে হয়তো। তা আমরা যখন প্রথম এক্সপ্লোর করতে যাই ওই সময়টাতে অনেকে ভাবলো যে আচ্ছা ওনারা তো অনেক নামি দামি হোটেলও দেখাচ্ছে, অনেক লাক্সারিয়াস অনেক কিছু দেখাচ্ছে, পাশাপাশি ওনারা বান্দরবনের গহীনে গিয়ে এমন একটা জায়গাতে, তাহলে ওনারা যেহেতু যেতে পারছে আমরাও পারবো। হ্যাঁ, তো আমরা যে খুব বেশি ট্রেকিং করে অভ্যস্ত ছিলাম তেমনটা না। তো সেই জায়গা থেকে আমরা যখন ভিডিওটা পোস্ট করি, আমার ধারণা ছিল না আমার ভিডিওটা তখন ইউটিউবে 1 মিলিয়ন ক্রস করবে, ওই বান্দরবনের ভ্লগটা আর কি। তারপরে দেখলাম যে এটা আসলে ট্রাভেলার এবং ট্যুরিস্ট দুইটা মানুষের কাছে ব্যাপারটা এখন খুব সহজলভ্য হয়ে গেছে, এবং তখন থেকে অ্যাকচুয়ালি ট্যুরিস্টরা ওই জায়গায় এখন পর্যন্ত খুব বেশি পরিমাণ ঘুরতে যায়, এখন আর ওইটা দুর্গম কিছু মনে করে না। কিন্তু ওটা শুরুতে আপনারা রিভিল করেছিলেন না, রিভিল আমরা করি নাই, রিভিল অনেক আগেই মানুষ করে ফেলছে। আমি বলতে চাচ্ছি যে আমরা ট্যুরিস্টদের কাছে বিষয়টা খুব সহজ করে তুলে ধরছি, কিন্তু ট্রাভেলাররা ওইটা আগে থেকে ট্রাভেলারদের কাছে অনেক কিছু, যে আমি এখন অনেক আগ থেকে মানুষ যেত, মানে কি বলবো 1990 সাল থেকে মানুষ সেখানে যাওয়া শুরু করছে, তাদের চোখে বিষয়টা ভিন্ন, কারণ তারা ট্রেকিং করতে পছন্দ করতো। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা সোশ্যাল মিডিয়াতে ট্যুরিস্টদের জন্য বিষয়টা খুবই সহজলভ্য করে তুলে ধরছি, ট্যুরিস্টদের জন্য, নট ট্রাভেলার। যেটা বলেছেন আপনাকে দেখে যদি মনে হয় যে আপনারা ইজিলি যেতে পেরেছেন, তো আমার মধ্যেও সেই বিশ্বাসটা চলে আসে যে আমি কেন পারবো না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনি কি যেতে পারবেন, আমি বলবো যে অবশ্যই যেতে পারবো। আপনার মধ্যে হয়তো ভয় থাকতে পারে, ওই লোক তো অনেক জায়গা হাঁটে, উনি যেতে পারছে, আমি তো আর পারবো না, বিষয়টা তেমন না, অবশ্যই যেতে পারবেন। অনেক শর্টকাট তো এখন হয়ে গেছে, তো অর্ধেকটা রাস্তা এখন নৌকায় করে চলে যাওয়া যায়, এবং থাকা খাওয়ার ভালো ব্যবস্থা এখন, আর ওই দিনটা এখন, এবং সিঁড়ি করে দিয়েছে নামার জন্য। কিন্তু আমরা যখন তখন তো আমরা সিঁড়িতে নামিনি, আমরা এভাবে ধরে 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 অনেক মাটি, মানে অনেক কাদা মাটি ইয়ে করে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আমি এখন এবং যাওয়ার রাস্তাটাও খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। আর একটা কোশ্চেন রয়ে গেছে, ওটা কোশ্চেনে যাই। যদি আপনার সব ব্লগ মুছে যায়, শুধু একটা রেখে দিতে বলা হয়, কোনটা রাখবেন এবং কেন? এই প্রশ্নটা তো খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন করলেন, এটা মানে কি বলবো, একটু চিন্তা করে বলেন যে শিশির দেবের চ্যানেলে তো অনেকগুলো কন্টেন্ট আছে, অনেকগুলো। আমার মনে হয় যে আমি তো চাইবো আমাদের দেশের ব্লগ থাকুক, তারপরেও একটা ব্লগ আমি চাইবো না ওই ব্লগটা কখনো আমার চ্যানেলে না থাকুক, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, মাউন্ট রিনজানি। আচ্ছা, মাউন্ট রিনজানি ব্লগটা ইন্দোনেশিয়ার আরেকটা অ্যাক্টিভ ভলকান আমরা ট্যুরে গেছি, কিন্তু ওইটা মানে ওই ট্রিপটা আমরা হেরে যাওয়ার ট্রিপ ছিল আমাদের, এত কষ্ট করে এত উপরে যাওয়ার পর ফেরত আসতে হলো। এইটাই হচ্ছে যে এইটা যেন আমরা কখনো ভুলে না যাই,
হ্যাঁ, যদি সব ব্লগ যদি চলেও যায়, একটা ব্লগ থেকে যাক, মানুষ জানুক যে আমরা অনেক কষ্ট করে এত উপরে যাওয়ার পর আবার যেখানে সামিট পয়েন্ট মাত্র 1 কিলোমিটারের মতো, সেখান থেকে কি বলবো, এত বৃষ্টি, এত কিছুর মধ্যে প্রচন্ড ঠান্ডা, একদিকে বৃষ্টি, মাইনাস টেম্পারেচার, তার মধ্যে সারা রাত ট্রেকিং করা, এবং ট্রেকিং করার পর যেখান থেকে আমরা যখন গেছি তার দুদিন না, ঠিক 3-4 দিন পর একজন ব্রাজিলের ভদ্রমহিলা সেখান থেকে পড়েও যায়, ট্রেকিংটা ভলকানোর ভিতরে পড়ে যায়, এবং সেই ওনাকে মানে কি বলবো, রেস্কিউ করাটাও কিন্তু খুবই কঠিন ছিল। তো এটা হ্যাঁ করা গেছে। উনি আসলে যেটা হয়, মানুষের যেই শারীরিক যে ক্লান্তিটা, এতটুকু রাস্তা আসলে 2 দিনে ওঠার পর শরীর আসলে দেয় না। আমরা নিজেরও অনেকবার রেস্ট করি, এবং রেস্ট করার সময় অনেকেরই ঘুম চলে আসে। তো উনিও ঘুমিয়েছিল, এমন সময় উনি ঘুমের মধ্যেই পড়ে যায়, ঘুমের ভিতরেই নিচে পড়ে যায়। কারণ খুবই চিকন একটা রাস্তায় আমরা হেঁটে 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 উপরের দিকে উঠতে থাকি। এখানে উনি রেস্ট করছিল এবং উনি গড়িয়ে নিচে পড়ে যায়। এই জায়গাটাতে কি যেতে 2 দিন সময় লাগে? হ্যাঁ, 2 দিন সময় লাগে আসলে। এই জায়গাটা পুরোটা কি পায়ে হেঁটে ওঠার রাস্তা, এবং সরাসরি উপরের দিকে উঠতে হবে, কোনো রাস্তাই নিচের দিকে নামার মতো নাই। তো একদিনে আমরা, তার আগে যতবার ট্রেকিং করছি আমরা, হিমালয় ট্রেকিং করা হয়েছে, আমাদের কেদারনাথ যাওয়া হয়েছে, অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়া হয়েছে, কাশ্মীর গ্রেট লেকসে আমরা ট্রিপ করছি। কাশ্মীর গ্রেট লেকসটাও আমাদের খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ ছিল, কিন্তু হেরে যাই নাই। খুবই সুন্দর একটা মানে ট্রিপ হয়েছে, কিন্তু হেরে যাওয়ার গল্প ছিল না। কিন্তু মাউন্ট রিনজানিতে আমরা পৌঁছানোর পর মনে হলো যে না, আমাদের আরেকটু আগে থেকেই আমাদের আরও শারীরিকভাবে স্ট্রং হওয়া উচিত ছিল, আমাদের যেই প্রস্তুতি ভালো হওয়া উচিত ছিল। এবং সেখানে আমাদের যেখানে প্রস্তুতিই ছিল না, সেখানে বৃষ্টি আমাদেরকে, সারাদিন বৃষ্টি হওয়ার পর আমাদেরকে একদম মানে সারা শরীর ভেজা কাপড় নিয়ে বাকি আরও 2 দিনের রাস্তা যেতে হবে, এবং একটা সামিট পয়েন্ট শেষ করে ব্যাক করতে হবে। একটা সময় মনে হলো আমাদের পক্ষে আর সম্ভব না, আমাদের শরীর ভেজা, শরীরে কোনো এনার্জি নাই, অনেক পানি জমিয়ে, তখন মনে হলো যে এত উপরে যাওয়ার পর আমরা এখন ফেরা ছাড়া কোনো গতি নেই। এই ফিরে আসাটা আমাদের কাছে সবচেয়ে কঠিন ছিল, যার কারণে মনে হলো এই গল্পটা থাকুক আমাদের। আমরা শেষ পর্যন্ত গিয়েছিলেন না, যেতে পারিনি। আর 1 ঘন্টা ট্র্যাক করা লাগতো, কিন্তু ওই 1 ঘন্টাই আমাদের পক্ষে। এই ট্রিপটা খুবই এক্সপেন্সিভ। এই ট্রিপটা করতে হলে একজন মানুষের, ইন্দোনেশিয়ার কোন জায়গাটা ছিল? এটা হচ্ছে ইন্দোনেশিয়ার 2nd হাইয়েস্ট অ্যাক্টিভ ভলকানো, নাম হচ্ছে মাউন্ট রিনজানি। আচ্ছা, এটা 2nd হাইয়েস্ট অ্যাক্টিভ ভলকানো, এবং সেখানেও কিন্তু অ্যাক্টিভ ভলকানো মানে হচ্ছে যে কোনো সময় এটা এরাপশন হতে পারে, যে কোনো সময় এখান থেকে মানে একদম নিচে থেকে গ্যাস উঠতে পারে। প্রশংসা করতে হবে, এবং প্রচুর আমি বলবো যে আমার ওয়াইফের মানে তিথির সাহসের প্রশংসা করতে হবে। কারণ হচ্ছে যে আমি হয়তো প্ল্যান করি যে আমাদের কি যাওয়া ঠিক হবে, ও বলবে যে চলো ঠিক হবে, প্রথমেই বলবে চলো যাই। এই যে চলো যাই শব্দটা আমাদেরকে উপরে নিয়ে যায়, কিন্তু আসলে এটার জন্য কি আমরা প্রস্তুত কিনা, সে এখনো বলে যে আমার এখনো। কারণ আমরা যেটা কাশ্মীর গ্রেট লেকস যে ট্র্যাকটা, আমরা প্রায় 5 দিন বা 6 দিনের একটা ট্র্যাক, 7 দিনের একটা ট্র্যাক ছিল। প্রতিদিনই আমাদের একদিন তো এমন যে 20 থেকে 22 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে শুধু একদিনে। তো এছাড়াও প্রতিদিন 15-16 কিলোমিটার করে আমাদের হাঁটতে হয়েছে। এবং 22 কিলোমিটার কিন্তু সমতল রাস্তা না। যেদিন 22 কিলোমিটার হাঁটবো, ট্রেকিং করব, সেখানকার সবচেয়ে উঁচু পাসটা পার করতে হবে, গাটসার পাস নামে একটা পাস, যেখানে সবসময় মাইনাস টেম্পারেচার, সবসময় ঠান্ডা, এবং সেখানে সবসময় মাউন্টেন সিকনেস ফিল করব, মানে গেলে সেখানে আপনার বমি হবে, কারণ আপনি উচ্চতা গেইন করতেছেন। ঠান্ডায় এবং এত হেঁটে আমরা প্রায় 1 সপ্তাহ হাঁটার পরে আমরা ওইটা ঠিকই আমরা সাকসেসফুলি সেটা ডান করছি। ওটা করার পর একটা কিন্তু সার্টিফিকেট দেয় ওই নেপাল গভর্নমেন্ট। কিন্তু এই রিনজানিতে এসে আমাদের হেরে যাওয়ার কারণটা কি প্রশ্ন যখন করি, তখন একটাই প্রশ্ন আসে যে আমাদের আসলে প্রস্তুতি সেরকম ছিল না। আমরা হুট করেই ডিসিশন নেই, যেহেতু ইন্দোনেশিয়া একবার চলেই আসছি, আমরা এই রিনজানি ট্র্যাকটা করেই যাই। কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত ঠান্ডার যেই জ্যাকেট, হাইকিং করার যে জুতা, সেগুলো কিছুই ঠিক মতো ছিল না। আমাদের সেখান থেকে ভাড়া করতে হয়, আর সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, যার কারণে আমরা আসলে ওইটা কমপ্লিট করতে পারিনি। নেক্সট টাইম কি যাওয়ার ইচ্ছা আছে নাকি? আমি জানি না, কারণ হচ্ছে এটা হচ্ছে যে আপনার খুব এক্সপেন্সিভ একটা ট্রিপ। আচ্ছা, এই ট্রিপটাতে আমাদের ধরতে পারেন
এক এক দুজনের ট্রিপ করতে গেলে শুধু ইন্দোনেশিয়ার ফ্লাইটের কস্টটা যদি বাদ দিয়ে দেই বালি পর্যন্ত যাওয়ার, তাও দুজনের 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে শুধুমাত্র বালি থেকে যদি এই ট্রিপটা করতে চাই। সেটাও খুবই এক্সপেন্সিভ। যদি বলি যে 1.5 থেকে 2 লাখ টাকা অনেক আছে, এক্সপেন্সিভ মনে হবে না, কিন্তু আমরা একটা দেশে যখন যাই তখন একটা জায়গাকে মানে ফোকাস করে যাই না, মাল্টিপল জায়গায় যাই। তখন ওইটা 1.5 লাখ টাকা, ওইটা 2 লাখ টাকা। হঠাৎ করে মানে ইন্দোনেশিয়া গিয়ে প্ল্যান হলো যে আমরা লাবুয়ান বাজো নামে একটা মানে কোমোদো আইল্যান্ড ট্রিপে যাব, কিন্তু তখন পর্যন্ত আমার ধারণা ছিল না এই যে বালি থেকে কোমোদো আইল্যান্ড ট্রিপে যাব এখানে আসলে দুজনের কত খরচ হতে পারে। পরে দেখলাম যে আমার এখানে 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে, মানে শুধু এই ট্রিপটা করতে 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে ওইখান থেকে, বালি থেকে। যেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে বালি ঘুরে আসলে দুজনের 2.5 লাখ টাকা ইজিলি আপনি শুধু বালিটা ঘুরে আসতে পারবেন। কিন্তু হুট করে একটা ডিসিশন নিলাম যে এখানে যাব, কিন্তু সেই ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়। তো সেই টাকা আসলে আমাদের ওই ক্ষেত্রে আসলে প্রি প্ল্যান করেই তো আপনারা যান। আমরা কিছু এখন কিছু বালি সব থেকে সময় হয় একটু না। চায়নার দিকে ঘুরে আসি। হ্যাঁ, Please. আমি চায়নার একটা ব্লগ দেখেছি জি। আপনার, সেখানে আপনি বিজনেস মার্কেট প্লেস গুলো দেখাচ্ছিলেন যে জি। থেকে প্রোডাক্ট কালেক্ট করে কিভাবে আপনারা সেটা স্টোর করতে পারবেন, বিজনেস করতে পারবেন দেশে। এই ব্যাপারগুলো একটু বলেন আমাদের। চায়না মানে আমাদের দেশের যারা আসলে বড় আকারের ব্যবসায়ী তারা কিন্তু চায়নার সাথে সবসময় কিন্তু কানেক্টেড। হ্যাঁ, তো চায়না হচ্ছে যে আমরা আসলে চায়নাতে যাওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের প্রায়োরিটি ছিল। একটা হচ্ছে যে আমরা ব্যবসা জাতীয় জিনিসপত্র নিয়ে একটু ঘাটাঘাটি করবো, যারা ব্যবসা মাইন্ডে তাদেরকে কিছু তথ্য দিব, আমরাও নিজেরাও জানবো। পাশাপাশি সম্পূর্ণ চায়না ঘুরবো। সম্পূর্ণ চায়না কিন্তু ঘুরে সহজ কথা না, তারপরও চায়নার ছোট ছোট জায়গাগুলো মানে ছোট ছোট করে টাচ করে যাব, যে এই জায়গা থেকে যেমন সাংলিলা এক প্রান্তে, লিজিয়াং একদিকে, কুনমিং একদিকে, সেক্ষেত্রে আবার জানজিয়াজি একদিকে, আবার সাংহাই একদিকে, বেইজিং একদিকে। মানে একদিকে বলতে এক জায়গায় একটা থেকে একটা দূরত্ব ধরেন বুলেট ট্রেনে করে যেতে আমাদের 6 থেকে 7 ঘন্টা লাগে। যদি বাংলাদেশের মতো কোনো ট্রেন হতো সেক্ষেত্রে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে 2 থেকে 3 দিন পর্যন্ত লাগতো, কারণ 1000 থেকে 1500 কিলোমিটার দূরে, যেটা বুলেট ট্রেনে আমি 6 থেকে 7 ঘন্টা যেতে পারি। তো আমরা আসলে প্রথমে গুয়াংজুতে গেলাম, বাংলাদেশ থেকে গুয়াংজু হচ্ছে টোটালি বাংলাদেশিদের জন্য একটা ব্যবসায়িক হাব। যদিও অনেকগুলো জায়গা আছে, বাট প্রথমে মানুষ গুয়াংজু দিয়ে চায়নার ব্যবসাটা স্টার্ট করতে চায়। তো চায়নার যখন থেকে আপনি পা রাখবেন তখন থেকে আপনার মাথায় একটা ব্যবসায়িক চিন্তাধারা আপনার নিজে অটো হয়ে যাবে। এই জিনিসটার দাম এত কম, বাংলাদেশে তো এই জিনিসটার দাম হচ্ছে 2000 টাকা, এখানে মাত্র 300 টাকা 500 টাকা। একটু যদি সহজ করে বলেন শিশির দেবকার, আপনার আমাদের অনেক অডিয়েন্সের জন্য, তারা কিভাবে বিজনেস করতে পারবে, কিভাবে আর কি সেখান থেকে কালেক্ট করতে পারবে, কিভাবে এগুলো আনার প্রসেস, সেই প্রসেসে কি আপনারা তো মনে হয় না যে সেখানে কোনো ভূমিকা রাখেন, আপনারা শুধু জায়গাটাই একটু জানাইতে পারবো। সেটা হচ্ছে যে চায়নাতে হচ্ছে যে বছরে 2 বার ক্যান্টন ফেয়ার হয়, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইম্পোর্ট এক্সপোর্টের মেলা। সারা পৃথিবী থেকে মানুষ আসে চায়নাতে, কারণ চায়না থেকে খুবই কম টাকায় প্রোডাক্ট সোর্সিং করা যায়, এটার জন্য সারা পৃথিবী থেকে চায়নাতে মানুষ আসে। এবং এই ক্যান্টন ফেয়ারকে কেন্দ্র করে কিন্তু আমরাও যাই, ক্যান্টন ফেয়ারটা আমরা দেখব। কারণ ক্যান্টন ফেয়ারে গেলে যেটা হয়, আপনি সরাসরি আপনি ফ্যাক্টরি মালিকের সাথে বা ফ্যাক্টরির প্রতিনিধির সাথে কথা বলে আপনি প্রোডাক্টের দামটা জানতে পারবেন। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি একজন বিজনেসম্যান, আপনি একটা কার্ড দিলেন ওদেরকে, ওরা আপনি যে প্রোডাক্টটা দেখবেন আপনি চিন্তা করতে পারবেন না এই প্রোডাক্টের দাম এত কম কিভাবে হয়। যেই প্রোডাক্ট আপনি দেখবেন যে 500 টাকা বাংলাদেশে, ওরা বলবে যে এটা আবার 20 টাকা কেনা এখানে, মানে এইরকমভাবে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু সমস্যাটা হলো যে এটা অনেক বাল্ক আকারে অর্ডার করতে হয়, বা ওদের যে এমওকিউ শর্তটা মানতে হয়, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি শর্তটা মানতে হয়। ওদের কেমন থাকে কোয়ান্টিটি? এমন কোয়ান্টিটি আপনার একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। মানে আপনি মনে হবে যে 20 টাকা করে কিনবেন, আসলে তো এটা কিন্তু আপনার ওই প্রোডাক্টটা কিনতে গেলে আপনার মিনিমাম 10 লাখ টাকা আপনার ইনভেস্ট করতে হবে সর্বনিম্ন, তারপরেই প্রোডাক্টটা বাংলাদেশ পর্যন্ত আনা। তো সেই ক্ষেত্রে ক্যান্টন ফেয়ারে গিয়ে আইডিয়া নিতে পারেন যে প্রোডাক্টটার দাম কেমন হইতে পারে। এবার আপনি ক্যান্টন ফেয়ারে যদি আপনি মনে হয় যে আপনার বাংলাদেশে এত বড় ব্যবসা নাই যে আপনি এখান থেকে এত টাকা দিয়ে বাংলাদেশে নিয়ে প্রোডাক্টটা যদি সেল করতে না পারেন, তাহলে তো পুরো টাকাটাই গেল। সেই ক্ষেত্রে ওইখান থেকে আইডিয়া নিয়ে আপনি চায়নার গুয়াংজুতে বেশ কিছু মার্কেট, ইলেকট্রনিক মার্কেট পাওয়া যাবে, সবকিছু মার্কেট, এই মেকআপ মার্কেট, এগুলো ঘোরাঘুরি করলে একটা আইডিয়া হবে যে আচ্ছা সাপ্লায়ার থেকে সরাসরি কিনলে এত, আবার মিডলম্যান থেকে কিনলে এত, তখন আপনি মানে তফাৎ করে কিনতে পারবেন। এবং বাংলাদেশও প্রোডাক্ট কিন্তু সরাসরি নিয়ে আসা যাবে, কারণ অনেক অনলাইন সাইট যারা হচ্ছে যে
মানে বাইরের দেশ থেকে প্রোডাক্ট আনার কাজ করে, এবং ওইখানেও কিন্তু অনেক কুরিয়ার সার্ভিস, যেখানে আপনি বলবেন প্রোডাক্ট তারা ওইখান থেকে কালেক্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো চায়না যদি আপনি গুয়াংজুতে ঘোরাঘুরি করেন, ইলেকট্রনিক মার্কেটগুলো দেখলে নিশ্চয়ই আপনি মনে হবে যে এত এত কিছু এখানে পাওয়া যাচ্ছে, খুবই কম দামে পাওয়া যাচ্ছে। যেমন আমি একটা মাইক্রোফোন কিনলাম যেটা বাংলাদেশে 13,000 টাকা, আমি এখান থেকে 9,000 টাকায় কিনলাম, ডিজিআর একটা মাইক্রোফোন, যেটা হচ্ছে যে আমি খুচরা বাজার থেকে কিনলাম। যদি পাইকারি কিনতাম, আমি একটা ফোনের কভার কিনলাম যেটা খুবই ইউনিক, যেটা বাংলাদেশে আমি ধারণা ছিল 2,500 টাকা, সেখান থেকে আমি 1,200 টাকা দিয়ে কিনলাম, তাও খুচরা মার্কেট থেকে। যদি আমি সরাসরি সাপ্লায়ার থেকে কিনতাম, এটা 500 বা 300 বা 500 টাকা হতো, আপনি 2,500 টাকা কিন্তু বাংলাদেশে বিক্রি করতে পারতেছেন। তো যারা মানে একটু চান যে ব্যবসা করবেন, সরাসরি চায়না গুয়াংজু থেকে একবার ঘুরে আসা উচিত, অথবা শেনজেন থেকে ঘুরে আসা উচিত, গেলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। এবং ও কখনো বিজনেস মাইন্ডেড না, কিন্তু এবার সে গিয়ে আমাকে প্রথমেই 2 দিনের পরে আমি ব্যবসা করব, আমার লাইফে আর কোনো চাওয়া নাই, আমি ব্যবসা করব ব্যবসা করব এবং কিছু প্রোডাক্ট সে কিনেও ফেলছে ওইখানে, যে আমি এটা দিয়ে ব্যবসা শুরু করব। মানে ওইটা আমি বলতেছি, তিথি তুমি ব্যবসা যে শুরু করবা, একটু স্টেবল চিন্তা করো, কয়দিন পর আসলে এটা মাথায় থাকবে কি না। না, আমি ব্যবসা করবই, আমার আর কোনো চিন্তা নাই। এইটা হয়ে যায় কিন্তু অটোমেটিক, আপনি গেলেও আপনারও হবে, কারণ এত প্রোডাক্ট পড়ে আছে, আপনি কোনটা থেকে বাংলাদেশে মনে হচ্ছে সব প্রোডাক্টই কিন্তু অনেক বেশি ভ্যারিয়েশন, যেটা মানে কল্পনা করা যায় না। এত ভ্যারিয়েশন, মেকআপ কোড কিনতে গেলে মনে হবে যে এত ভ্যারিয়েশন মেকআপের, এত গ্রেড, আপনি যে কোনো দামে বলবেন চায়না সেটা বানাই দিবে আপনাকে। যে এই যে প্রোডাক্টগুলো কেউ যদি খুব সাধারণ বিগিনাররা, বলছি যারা বিগিনার শুরু করতে চাচ্ছে, এই প্রোডাক্টগুলোকে তারা কুরিয়ার করে পাঠিয়ে দিবে নাকি কোনো ইস্যু থাকে? এটা হচ্ছে যে আপনি যেখানে প্রোডাক্টটা অর্ডার করবেন, যেখানে প্রোডাক্টটা অর্ডার করবেন তারাই বাংলাদেশে পাঠানোর সকল ব্যবস্থা করবে। তবে সেটা বাল্ক আকারে অর্ডার করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট অর্ডার করে গেলেন এবং আপনি যে কুরিয়ার গুয়াংজুর সানিয়ালিতে ঘোরাঘুরি করলে অনেক কুরিয়ার সার্ভিস পাওয়া যাবে, যারা হচ্ছে যে আপনার প্রোডাক্ট ওইখান থেকে এনে কেজি হিসাবে পার কেজি কত পড়বে সেই হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিবে। যে আপনার এখানে 10 কেজি প্রোডাক্ট অর্ডার করলেন, ছোট করে 10 কেজি অর্ডার করতে পারবেন, 5 কেজিও করতে পারবেন, 2 কেজিও করতে পারবেন। পার কেজি ওটা হয়তো বিমানে নিলে 700 থেকে 1,000 টাকা 1,500 টাকা নিবে, প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে। কিছু প্রোডাক্ট হচ্ছে যে বিমানে দিলে হচ্ছে আপনার মানে ফ্লাইটে করে আনলে এটা আপনার 5-7 দিনের ভিতরে চলে আসে, সর্বোচ্চ 7 দিন লাগে। সেক্ষেত্রে আপনার কোনো প্রোডাক্ট ছাড়ানোর যেই এগুলো কোনো ঝামেলা সব তারা বহন করবে, আপনাকে শুধু পৌঁছাই দিবে। আর যদি আপনি মানে কি বলবো, মানে সাগর পথে আনতে চান, জাহাজের মধ্যে আনতে, সেক্ষেত্রে 15 থেকে 16 দিন লাগে, সেক্ষেত্রে 300 থেকে 350 টাকা। প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কোন প্রোডাক্ট আপনি আনতেছেন, আমি একটা আইডিয়া দিলাম আর কি। তো প্রোডাক্ট আনাটা খুব একটা ঝামেলা না বর্তমানে, বেশি করে প্রোডাক্ট আনতে পারবেন কেজি হিসেবে, ওইখানে অনেক থাকে। এবং ওই যে কিছু ই কমার্স সাইট তারাও কিন্তু এখন প্রোডাক্ট বাংলাদেশে কন্টিনিউ আনতেছে, আপনি ওইখানে অর্ডার দিবেন, তারা প্রোডাক্ট খুঁজে নিয়ে এসে আপনাকে দিয়ে দিবে। আপনার প্রোডাক্ট চায়নাও যেতে হবে না, অনলাইনে অর্ডার দিবেন। হ্যাঁ, এখন তো অনেকগুলো পেজই দেখলাম ওরা থেকে প্রোডাক্ট নিয়ে আসে, ওরা শুধুমাত্র প্রোডাক্টটা ওই কোয়ালিটি। আপনি শুধু চায়না কেন যাবেন? চায়না যাবেন হচ্ছে যে ওই যে অনলাইনে অর্ডার দিলেন, সেই সাপ্লায়ার আপনাকে ভালো প্রোডাক্টটা দিলো কিনা সেটা আপনি একবার দুইবার নিজের টাকা খরচ করে আপনি বুঝতে হবে। কিন্তু চায়না গিয়ে আপনি সরাসরি কথা বলে যে আমার এই প্রোডাক্টটা 20 পিস লাগবে, যেমন এই প্রোডাক্ট আমি চায়না থেকে কিনছি, এই প্রোডাক্টটার বাংলাদেশে আমি 5,000 টাকা বিক্রি করতে পারবো, কিন্তু আনুমানিক চায়না থেকে এটার অর্ধেক দামে আমার কেনা হয়েছে, এবং প্রোডাক্টটা খুবই ভালো। একবার চার্জ দিলে আমার 2 মাস পর্যন্ত চার্জ দেওয়া লাগে না। খুবই ভালো একটা প্রোডাক্ট, এবং এটা অ্যামোলেড ডিসপ্লের একটা প্রোডাক্ট। এটা কিন্তু নন ব্র্যান্ড, কোনো ব্র্যান্ড না, আপনি শুধু ওইখানে একটা নিজের ব্র্যান্ড বসাই দিবেন, চাইলে কিন্তু বাংলাদেশে একটা ব্র্যান্ড বসাই দিতে পারেন। তো এগুলা বাল্ক আকারে অর্ডার দিয়ে আসবেন, কেজি ধরে বাংলাদেশে চলে আসবে। খুব একটা কঠিন কিছু না, শুধু বাংলাদেশে আপনার একটা বেসমেন্ট থাকতে হবে সেল করার জন্য। আচ্ছা, কত কিছু জানার আছে না, কত কিছু জানলাম। চায়না গেলে অনেক কিছু জানা যায়, এবং চায়না রাস্তা দিয়ে হাঁটার প্রত্যাশা থাকবে তিথি খুব অচিরেই ব্যবসায়ী হয়ে উঠবে। নতুন যারা ব্লগার আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুন ব্লগার তো অনেকেই, তবে আমি যারা স্পেশালি ট্রাভেল ব্লগ তৈরি করবে তাদেরকে বলতে চাই যে যারা হয়তোবা দেখেন, যারা আমরা অনেক আগে শুরু করছি যারা ট্রাভেল ব্লগ করা, তারা অ্যাকচুয়ালি যেই খরচ, মানে আমি আসলে আমাদের যেটা লাইফস্টাইলটা দেখেননি, যে ট্রিপে আমি হয়তো বা এই পুরা ইন্টারভিউতে আমার ইনকাম কত হয় সেটা বললাম, সেটা হয়তো আপনি একটা আইডিয়া পেলেন, কিন্তু এই ইনকামের টাকাটা আমরা আমাদের লাইফস্টাইলের পেছনে খরচ করি না, যে খুব দামি জামা কাপড় পরতে হবে, দামি জায়গায় থাকতে হবে, ওগুলোর পেছনে খরচ করি না। আমরা প্ল্যান করি যে আমরা নেক্সট কোন দেশে যাব, যেমন আমাদের নেক্সট কয়েকটা দেশে যাওয়ার প্ল্যান, সেটার জন্য কিন্তু ওই টাকাগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত সেভিংস করতেছি।
তো যেটা হচ্ছে যে আমাদের এই ঘোরাঘুরির লাইফ দেখে অনেকেই ভাবেন যে ট্রাভেল ব্লগের লাইফটা খুবই ইজি, কিন্তু অ্যাকচুয়ালি এটার পেছনে অনেক প্রতিবন্ধকতা ছিল। সেটা পার করে আমরা আজকে মানে আমি জনপ্রিয় খুব বলবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে তো হ্যাপি। আমি আমার ট্রিপের এক্সপেন্সটা আমি বহন করতে পারতেছি, আমার ফ্যামিলি নিয়ে খুব প্রেশার নাই, ফ্যামিলি খরচ দেওয়া নিয়ে তেমন প্রেশার নাই। তো এটাই বললাম যে আমার ওয়াইফেরও খুব একটা যে চাহিদা এমনটা না, খুবই সিম্পল চলাফেরা। সেই ক্ষেত্রে আমি পারতেছি সুন্দর মতো আমার লাইফটাকে লিভ করতে। কিন্তু আপনি পারবেন কিনা আপনি চিন্তা করবেন যে আপনার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এদের খরচ টরচ দিয়ে, বা আপনি যদি কিছু মানে চাকরি করার প্ল্যান থাকে করেন, চাকরির পাশাপাশি আপনি ট্রাভেল ব্লগিংয়ের পিছনে ছোট ছোট করে ইনভেস্ট করেন, কিন্তু এখনই এটার পিছনে কিন্তু অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না, এটা আমি বলবো একজন ট্রাভেল ব্লগার হওয়ার ক্ষেত্রে। ছোট ছোট করে আগান, একটা সময় যদি দেখেন যে স্পন্সর পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে স্পন্সর নিতে পারেন। এবং ট্রাভেল ব্লগার হওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ভিসাটা খুব ইজিলি পাবেন। আমরা যত জায়গায় অ্যাপ্লাই করি এখন পর্যন্ত রিজেকশন আসে নাই, যে রিজেক্ট হয়ে গেছি এমনটা হয় নাই। কারণ আমরা যখন মানে বুঝাইতে পারি, কনভিন্স করতে পারি আমাদের কভার লেটারের মাধ্যমে যে আমি একজন ট্রাভেল ব্লগার, আমার এত সাবস্ক্রাইবার, আমি এর ভিতরে এতগুলো দেশ ঘুরছি, বিভিন্ন জায়গার ছবি টবি দিয়ে, তখন ওরা একটা কনসিডারেশন নেয় যে আচ্ছা উনি ওই দেশে আমার দেশে থাকার জন্য যাচ্ছে না, বা উনি নেগেটিভ কিছু করার জন্য যাচ্ছেন না, উনি একটা ব্লগ। সেক্ষেত্রে আপনি ট্রাভেল ব্লগার হওয়ার চেষ্টা করতে পারেন। আপনার যদি টাকা থাকে ট্রাভেল ব্লগার হন, সেক্ষেত্রে ভিসাটা কিছুটা ইজিতে পাবেন। আর যদি টাকা পয়সা ইনকাম করতে চান এটা একটু কঠিন হবে, স্পন্সর ম্যানেজ করতে পারলে খুবই ভালো, কিন্তু রেভিনিউ দিয়ে আপনি সাস্টেন করতে পারবেন না যদি না ফেসবুকের এই যে রুলসগুলো বা ইউটিউবের রুলসগুলো যদি চেঞ্জ না হয় আর কি। আর সবচেয়ে ভালো হয় ইনস্টাগ্রামে বর্তমানে অ্যাক্টিভ হওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ হবে। কত তথ্য জানলাম আমরা না। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো আপনাদের দুজনকে একসাথে আজকে আমরা পেয়ে অনেক আনন্দিত হলাম, অনেক কিছু জানতে পারলাম, সেই সাথে দর্শকদেরকেও জানাতে পারলাম। অনেক শুভকামনা দুজনের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, গল্পে গল্পে আমাদের সময় একেবারে শেষ প্রান্তে আজ চলে যাচ্ছি। অনেক গল্প হলো ট্রাভেল ব্লগিং নিয়ে, অনেক তথ্য আমরা জানলাম, সে সাথে আপনাদেরকেও আমরা জানালাম। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী পর্বে, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায়।